গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ বৃহস্পতিবার, সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে ভাবলাম আজকে একটু নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি অনেকটা ফ্রি। আজকে আমাদের নিমন্ত্রণও রয়েছে আমার পিন্নির বৌমার বাড়িতে। আজ আমার পিন্নির নাতির নামকরণ অনুষ্ঠান। যেহেতু বাড়িতে রান্না বান্না নেই, তাই ভাবলাম হাতে অনেকটা সময়, চলুন তোপায়ের একটা মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ সুন্দর, আমার তো ভালো লাগে। দেখুন চলতে এই ফুলটা পেলাম, কি সুন্দর তাই না? আর কথা বলতে বলতে মন্দিরেও পৌঁছে গেছি। এটা তোপায়ের এই মন্দিরটা। মন্দিরের গায়ে দেখেছেন কি সুন্দর দেবদেবীর ছবিগুলো লাগানো রয়েছে। বেশ সুন্দর, ছবি তো নয়, মূর্তি। আর দেখুন মন্দিরের চূড়াটায় কি সুন্দর রোদ পড়েছে, দেখেছেন? কি ভালো লাগছে তাই না? যখন আমি প্রথম সিঙ্গাপুরে আসি তখন কিন্তু এই তোপায়াতে এসেই উঠেছিলাম। আর তোপায়াতে এই মন্দিরটাতে আমি তখন খুব আসতাম, তার কারণ মন্দির হিসাবে আমি এটাকেই জানতাম। তখন একটা মন্দিরই আমার জানাশোনা ছিল, আর কোনো মন্দিরই আমি তখন যেতে পারতাম না। আর এটা না তোপায়ের কালীমাতা মন্দির হিসাবে পরিচিত। সোজা ঢুকতেই যেটা দেখলাম সেটা কালীমাতার মূর্তি। আর চলুন মন্দিরটাকে একটু ঘুরে আপনাদেরকে দেখাই। আর এই দেখুন নবগ্রহ ঠাকুর, 9টা গ্রহ, এটা 9 গ্রহ দেবতা। এটাকে ঘুরতে ঘুরতে সবাই অনেক রকম মন্ত্র বলে, আমি দেখেছি মন্ত্র জপ করে। তবে আমি তো কোনো দীক্ষিত নই, তাই কোনো মন্ত্রই আমার জানা নেই। জাস্ট ঠাকুরের একটা নাম করেই আমি ঘুরে নিচ্ছি, প্রদক্ষিণ করছি। বেশ সুন্দর। তাছাড়া সকাল সকাল সকালবেলা যদি মন্দিরে আসা যায়, মন্দিরের এত সুন্দর ধূপের গন্ধে মনটা যেন সত্যিই ভালো হয়ে যায়। আর এই দেখুন সব ঠাকুরের না আলাদা আলাদা করে রুম করা রয়েছে। পিছনে বড় বড় মূর্তি, আর তার সামনে না কোষ্ঠী পাথরের মূর্তি লাগানো রয়েছে। বেশ সুন্দর। মন্দিরের দুপাশে প্রচুর ঠাকুর রয়েছে। পিছন দিকটা হয়তো হল ঘরের জন্য, ওটাকে আর কি দেখাবো। আর এই দেখুন শিব ঠাকুর, কি সুন্দর লাগছে তাই না? শিব মূর্তি। আজকে শিব ঠাকুরের বিশেষ কোনো পুজো হয়তো আছে, সেই জন্য এত সুন্দর সাজিয়েছে। আর এই দেখুন কৃষ্ণ মহারাজ, কি ভালো লাগছে তাই না? চেষ্টা করছি আপনাদের একটু জুম করে দেখানোর, কিন্তু ভালো করে পারছি না হয়তো, তাও চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। বেশ সুন্দর। এখানে কোনো বড় মূর্তি নেই, পুরোটাই কোষ্ঠী পাথরে রাখা রয়েছে। আর এই দেখুন মন্দিরে এই হচ্ছে সেই কালীমাতা মূর্তিটা, বেশ সুন্দর। আর এই যে লক্ষ্মী নারায়ণ, এটা হয়তো রাম সীতা হবে কিংবা শিব পার্বতী হবে। তবে যেই নামই হোক, ঈশ্বর তো একই, বিভিন্ন নামে আমরা ডাকি। তবে চলুন এবার যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা তোপায়তে কমিউনিটি সেন্টার। বেশ সুন্দর তাই না? প্রত্যেকটা জায়গাতেই না একটা করে কমিউনিটি সেন্টার রয়েছে। এটা তোপায়ের কমিউনিটি সেন্টার, বেশ সুন্দর। তবে চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। সূর্য কিন্তু অনেকটা উঠে গেছে, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। তবে চলুন, এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম না ওই ফ্ল্যাটগুলো, দেখুন। আজকে চলুন ওই ফ্ল্যাটের সামনে থেকে একটু ঘুরে আসি। এর আগে যখন এসেছিলাম তখন ফ্ল্যাটগুলোতে না কাজ চলছিল, পুরো ঘেরা ছিল। আর এখন দেখুন প্রায় হয়ে গেছে, প্রায় কি বোধহয় কমপ্লিটও হয়ে গেছে। ফুলগুলোকে দেখেছেন কি সুন্দর লাগছে তাই না? পথে চলতে চলতে পথে দুই ধারে এরকম কত রকম ফুলই না আমরা দেখতে পাই। কেউ ঠাই পায় ফুলদানিতে, কেউ বা রাস্তায় এইভাবে নষ্ট হয়। তবে যেহেতু এখানে পলিউশন কম, তাই এই ফুলগুলো এখানেই বেশ ভালো লাগছে। আর তাছাড়া এই রাস্তায় এখনো গাড়ি ঘোড়া সেরকমভাবে চলছে না, যেহেতু ফ্ল্যাটগুলো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, সেই জন্য আরো সুন্দর লাগছে। আর সকালের ওয়েদারটা তো বেশ সুন্দর। আর এই দেখুন লজ্জাপতি, এই লজ্জাপতিগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই লজ্জাপতি দেখলেই বসে পড়তাম লজ্জা দেওয়ার জন্য। তবে দেখুন এই লজ্জাপতিগুলোর লজ্জা ভারী কম, এতভাবে টাচ করছি কিছুতেই লজ্জা পাচ্ছে না। হাত ধরে চেপে চেপে লজ্জা লাগানোর চেষ্টা করছি, কিন্তু তাতেও পারছে না। মানুষেরই লজ্জা কমে গেছে, গাছ তো কমবেই তাই না? তবে বেশ ভালো লাগছে। আর এই দেখুন ওই বিল্ডিংটা, তবে এই পাশে বিল্ডিংটা হয়ে গেলেও এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি, ওই জন্য এই ঘেরাটা এখনো খোলেনি। তবে চলুন একটু এগিয়ে যাই। ওই দেখেছেন সামনের বিল্ডিংটা কিন্তু প্রায় হয়ে গেছে, হয়তো এখানে বসবাসের লোক শুরু করেছে, তবে সেটা জানি না, কাছে গেলে দেখতে পাবো। আর একটু আগে বলছিলাম না পথের ধারে কত রকম গাছ। আর এই দেখুন হলুদ রঙের লজ্জাপতি, এর আগে কিন্তু আমি কখনোই দেখিনি এরকম লজ্জাপতি। এই দেখুন কম লজ্জা, ওই জন্যই হয়তো এগুলোর কম লজ্জা, যেহেতু এতটাই সুন্দর। হলুদ লজ্জাপতি আগে আগে কি আপনারা কখনো দেখেছেন? যদি দেখে থাকেন আমাকে একটু জানাবেন তো। আমি কিন্তু এই প্রথমেই দেখলাম এই হলুদ রঙের লজ্জাপতি। তবে দেখুন একটা অন্য রকমের, সামনে ফুল আবার পিছনে একটা খোপার মতন। প্রত্যেকটা ফুলেই দেখুন
সামনেরটা ফুটে গেছে আর পিছনটা খোপার মতন ফুলে রয়েছে। তবে এটা লজ্জাপতি, তার কারণ একটু পরে হলেও পাতাগুলো কিন্তু লজ্জা পাচ্ছে। আর এই ফুলগুলো দেখুন কল্কে ফুলের মতন কি সুন্দর লাইন ধরে হয়ে রয়েছে। পুরো বাগানটা না ভরে রয়েছে। দূর থেকে হয়তো অতটা বোঝাতে আপনাদের পারছি না, তবে আমি তো সামনে রয়েছি, ফুলগুলোর পাশ থেকে যখন হাঁটছি এত ভালো লাগছে কি বলবো। আর দেখুন এই বিল্ডিংটা না প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কি বোধহয় সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। হয়তো লোক বসবাস করতেও শুরু করেছে এই বিল্ডিংটাতে। আর কিছুদিনের মধ্যে এই ঘেরাটাপটাও হয়তো খুলে দেবে। তবে আজ অনেকটা বেলা হয়ে গেছে, প্রচুর রোদ উঠে গেছে, আজকে আর ওদিকটাতে যাবো না, চলুন বাড়ি ফেরা যাক। আর বাড়ি যাওয়ার পথে এই ফুলগুলোর দৃশ্য আপনাদের দেখাই। তবে সিঙ্গাপুরে তো আগেই বলেছি গাছ আর ফুলের অভাব নেই, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। তবে আকাশটা নীল হলেও বেশ ভালো মেঘ ঘুরে বেড়াচ্ছে, যখন তখন শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। তার কারণ আগেই বলেছি সিঙ্গাপুরের আকাশকে বিশ্বাস নেই, এই রোদ তো এই বৃষ্টি। তবে চলুন এখানে আর কি নষ্ট করব সময়, এইগুলো তো আগেই আপনাদের সঙ্গে অনেক শেয়ার করে নিয়েছি। আজকাল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাড়িতে ফেরা যাক। তার কারণ বাড়িতে গিয়ে সকালে ব্রেকফাস্টটা তো বানানো হবে, লাঞ্চটা না হয় নিমন্ত্রণে খাবো, কিন্তু বাড়ির ব্রেকফাস্টটা তো আমাদের করতে হবে। আর এই স্কুলটা, এই গার্ডেনটা, এই 119-এর এই বাসটা তো এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এখানটায় দাঁড়িয়ে আর বেশি সময় নষ্ট করছি না। তবে জুম করে উপর দিয়ে বাগানটাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে অল্প অল্প করে প্রত্যেকেরই কিছুটা কিছুটা করে বাগান রয়েছে, তারা শখের মতন গাছ এখানটায় লাগায়। আর ওইটা স্কুল বাউন্ডারিটা। তবে চলুন, আকাশটা দেখে কিন্তু ভারী ভয় লাগছে, রোদের সাথে সাথে মেঘও কিন্তু বেশ জমেছে, দেখেছেন। তবে চলুন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, ব্রেকফাস্টটা করবো। ওদিকে আমার ছানা আর কর্তামশাই দুজনেই উঠে গেছে। বাড়ি ফেরার পথেই এই কলা গাছটার সঙ্গে পরিচয় হলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু পরিচয় করাই। পরিচয় নয়, যা সাক্ষাৎ। তাই কারণ এই গাছটার নাম আমি জানি না, কলা গাছ তো বটেই, তবে দেখুন কলাগুলো কেমন থোকায় থোকা হয়েছে, আমড়ার মতন যেন থোকা ঝুলছে, আমড়া বা আমের মতন। আমি কিন্তু এর আগে কখনো এরকম থোকায় কলা ঝুলতে দেখিনি। ফানা ধরে দেখেছি, কাঁধি ভরা কলা দেখেছি, তবে এরকম আমড়ার মতন কলা ঝুলতে আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো এই কলাটার নাম কি। এই কলা গাছের নামটা আমি জানি না, কলা গাছ তো বটেই, তবে কি কলা। আর বাড়ি ফেরার পথে এই ফুলগুলো দেখলাম, দেখুন অর্কিডের মতন দেখতে, তবে অর্কিড নয়, রংটা কিন্তু ভারী মিষ্টি। আর এই দেখুন চড়াইয়ের ঝাঁক, বাড়ির কাছে আসতেই এই এক ঝাঁক চড়াই। চড়াইগুলো দেখলে না সেই ছোট্টবেলায় হারিয়ে যাই, ধান ক্ষেত, উঠোন ভরা ধান। তবে চলুন বাড়ির কাছে চলে এসেছি, এবার ঘরে ফেরা যাক। বাড়ি এসে ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে আমরা পুরো রেডি এখন পিন্নির নাতিকে দেখতে যাওয়ার জন্য। চলুন আমরা বেরিয়ে পড়ি আর শেয়ার করবো আপনাদের রাস্তার কিছুটা অভিজ্ঞতা, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে যেই পরিমাণে মেঘ দেখাচ্ছিলাম, দেখুন মেঘের কিন্তু কোনো অংশই এখন নেই, এখন বেশ ভালো রোদ, বেশ সুন্দর রোদ। তবে এখন বাজে প্রায় 11টা, 11:30 মতন বাজে। গিয়েই তো আর খেতে বসে যাব না, তাই জন্য একটুখানি আগেই বেরিয়েছি আর রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমরা বাসে উঠে গেছি, বেশ সুন্দর। এখানে যে খুব জ্যাম হয় তা নয়, আর যেহেতু পলিউশন নেই রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার, বেশ সুন্দর। তবে সূর্যটা দেখেছেন কিভাবে ডিস্টার্ব করছে, জানি না আপনাদেরকে কতটা শেয়ার করতে পারছি, তবে ভীষণভাবে কিন্তু চেষ্টা করছি আমি যতটা দেখছি আপনাদেরকেও ঠিক ততটাই দেখাতে। যেহেতু এই রাস্তাটা নতুন এসেছি, রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের বাস স্টপ ছেড়ে অনেকটা দূরেই চলে এসেছিলাম। এখন আবার পালা উল্টো দিকে যাওয়ার, আর এটা হচ্ছে কালাং প্যালেস। বেশ সুন্দর তাই না, কি সুন্দর দেখুন নারকেল গাছগুলো লাগিয়ে রেখেছে। এখান থেকে দাঁড়িয়ে দূরে যেন মনে হচ্ছে কোথাও একটা সমুদ্র রয়েছে, আমরা অনেকটা উঁচু জায়গাতে রয়েছি আর নিচে কোথাও সমুদ্র রয়েছে। এই জায়গাটার সাথে সমুদ্রের কোথায় যেন একটা মিল আমি পাচ্ছি, মন থেকে যেন এটাই চাইছে। সবার মন তো সমান নয়, আমার মন বলছে দেখুন ওই দূরে মনে হচ্ছে যেন ওই দিকটাতে কোথাও সমুদ্র রয়েছে। বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাস স্টপে, আর দেখুন পায়রাগুলো কি সুন্দর ঘাড়ে এসে বসছে। এখানে জানেন তো পাখিকে খাওয়া দেওয়ার কোনো আইন নেই, পাখিকে খাওয়া দিলে সেটা যদি কেউ জানতে পারে পুলিশকে খবর দিলেই সেখানে কিন্তু ফাইন হয়ে যাবে, সেহেতু এখানে কেউ পাখিকে খাবার দেয় না। তবে জানি না ইনি দিচ্ছে, হয়তো ওনার ঘাড়ে এসে বসছে, এখানে সবাই খাবার দেয় সেই হিসাবে।
তবে সেটা আমার জানা নেই, তবে দেখে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে ওই যে বললাম শেয়ার করি। তবে চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক। এই ব্লকের ভেতরেই হয়তো পিন্নিরা থাকে, যেই অনুযায়ী আমাদের ঠিকানাটা দিয়েছে আমরা সেই ঠিকানা বেসিসে চলেছি। আর চলুন ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশেষে আমরা চলে এসেছি ইয়াসমিতের মামা বাড়িতে, যেখানে ইয়াসমিত আছে। ইয়াসমিত হচ্ছে পিন্নির নাতি, ওর নতুন নাম রাখা হয়েছে ইয়াসমিত। এখনো নামকরণের অনুষ্ঠানটা হয়নি, কিন্তু যেহেতু এই নামটাই দেওয়া হবে আর ওর নামে অনুষ্ঠান, সেই জন্য নামটা কেটে লাগানো রয়েছে। আর এই দেখুন আমার ছানার কোলে ছোট্ট ইয়াসমিত। আর এই দেখুন দোলনাটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? কত মানুষের কত রকম নিয়ম। এই দেখুন এই ঝোলাটা যে ঝুলিয়েছে, প্রথমে ইয়াসমিতকে এখানে রেখেই নামকরণ করবে, তারপরে ইয়াসমিতকে এই সাজানো দোলনাটায় দেবে। মনে পড়ে যখন ছোট ছিলাম টিভিতে না আমরা কৃষ্ণ দেখতাম, আর এই ছোট্ট কৃষ্ণকে না সুন্দর দোলনায় সাজিয়ে রাখতো। আর দেখুন কলা, চাল, পান কত কিছু দিয়ে রেখেছে দোলনার ভিতরটায়, চারপাশে নতুন কাপড় পেতে তার পাশে। আর এই দোলনাটা দেখে সেই ছোট্ট কৃষ্ণর কথা মনে পড়ে যাচ্ছে আমার। আর এটা হচ্ছে আন্টির হাজবেন্ড আঙ্কেল, আর এটা হচ্ছে ইয়াসমিতের দিদা। এই হাতে যেই মালাটা দেখছেন এটা আমার মাথায় দেওয়ার জন্যই এগিয়ে আসছিল। আর এই দেখুন আমার পিন্নি আর ইয়াসমিত, আর এটা ইয়াসমিতের বাবা। আর এই যে মেয়েটি পিন্নির মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে, এ হচ্ছে ইয়াসমিতের মা ভিস্পোজা। চলুন এবার অনুষ্ঠানটায় যোগদান করি। প্রথমে ইয়াসমিতের দাদু ঠাকুমা নিয়ে এই ঝোলাতে ইয়াসমিতকে শোয়ালো, তারপরে একে একে শুরু হয়েছিল ইয়াসমিতের আশীর্বাদের পালা অক্ষাতের সাথে। অক্ষাত মানে চাল ছিল, তাতে সিঁদুর আর হলুদ মাখানো চাল, তাই দিয়ে একে একে আশীর্বাদ করছিল। তারপরে প্রথমে দাদু ঠাকুমা ইয়াসমিতের কানের কাছে গিয়ে ইয়াসমিতের নাম ধরে ডাকছিল আস্তে করে, আর তারপরে একে একে সবাইকে ইয়াসমিতের নাম দিচ্ছিল। কিন্তু আমি খেয়াল করছিলাম ইয়াসমিত কিন্তু একদম ঘুমিয়ে বিভোর ছিল, কিন্তু যতবার সবাইকে একবার একবার করে নাম নিচ্ছিল ইয়াসমিত বারে বারে তাকাচ্ছিল আর চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে না এদিক ওদিক দেখছিল। మీరు చెప్పండి రోజు గారు గట్టిగా చెప్పండి, మాకు వినిపించొద్దా? మీ మనవడి పేరు మీకు, మీ మనవడికి వినిపిస్తే చాలా. యష్మిత్ యష్మిత్ రండి మీరు చెప్పండి. యష్మిత్। এবার ইয়াসমিতের মা বাবার পর্ব। ওই ঝোলা থেকে নিয়ে ইয়াসমিতের মা বাবা এই দোলনায় ঝুলিয়ে দিল, আর ঝুলিয়ে দিয়ে এনারা প্রথম ইয়াসমিতের নাম ধরে ডাকলো, আর ইয়াসমিত নড়ে চড়ে উঠছিল। এরপরে সবাই একে একে একই জিনিস ফলো করলো। అది వినిపిస్తుందా ఎవరికన్నా? చెవు దగ్గర వంగలే పడుతున్నారు. এরপরে শুরু হলো ইয়াসমিতের গিফটের পালা। প্রথম একে একে দাদু ঠাকুমা, মা বাবা, দাদু দিদা, মামা, পাড়া প্রতিবেশী, কয়েকজন আত্মীয় স্বজন যারাই ছিল একে একে গিয়ে ইয়াসমিতকে গিফট দিতে শুরু করলো। এই অনুষ্ঠানটা আমার কাছে একদমই নতুন আর আমার বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করি আপনাদেরও বেশ ভালো লেগেছে। বেশ সুন্দর এই অনুষ্ঠানটা, নতুনত্ব একটা অনুষ্ঠান, আমার বেশ মন কেড়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমায় জানাবেন, আর আপনাদের এই নিয়ম যদি থেকে থাকে সেটাও আমাদের জানাবেন প্লিজ। లగవే కళ్ళు తెచ్చుకుంటుంది ఇది కానీ లగవే ప్లీజ్. অবশেষে ইয়াসমিতের মামার পালা। মামা ভারী লাজুক, কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তার আগে লাঞ্চটা দেখিয়ে নিই। তবে জানেন তো এই ব্লগটা না অনেকদিন আগেই তৈরি করে রেখেছিলাম। এই যে আমাদের লাঞ্চ নিরামিষ ছিল, তাই নিরামিষ মেনু এখানে তৈরি করা হয়েছে। যাই হোক, এই ব্লগটা না ইন্ডিয়া যাওয়ার আগেই বানিয়ে রেখেছিলাম। ইন্ডিয়া থেকে এসে আর ইচ্ছা করছিল না, আর ইন্ডিয়ায় যে যাই গুটি কয়েকদিনের জন্য, ওই কয়েকদিনে না হয় না এডিট করা ভয়েস ছাড়া। তাই আজকে এসে ভাবলাম আজকের এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধে।